বেশ কিছু বিষয় আপনার কাছ থেকে মন্তব্য দরকার। মব কি কোনো দলের জন্য বুমেরাং হয়ে গেল কিনা? কিছুদিন আগেও যারা মব ক্রিয়েট করে নানা দাবি দাওয়া আদায় করত, তারাই এখন মবের বিরুদ্ধে কথা বলছে। এমন মন্তব্য যখন শুনি, সেসব মন্তব্য আপনি অ্যাড্রেস করতে চান কিনা সেটা যেমন জানতে চাই। সাথে আমার প্রশ্ন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এটা আসলে ঠিক? আমরা সাংবাদিকরা কোনো সলিড তথ্য পাইনি, বিভিন্ন গণমাধ্যম সূত্রে এক গণমাধ্যম আরেক গণমাধ্যমকে আসলে সূত্র হিসেবে ব্যবহার করছে, এবং তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন যে এই বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। দেশে একটা সরকার আছে, এত রাজনৈতিক দল আছে, তারপরেও কেন নির্বাচন নিয়ে সেনা প্রধানের মন্তব্য করতে হয়? এটা কি এই কারণে কিনা যে রাজনৈতিক পক্ষগুলোর ব্যর্থতা বা বিশৃঙ্খল আচরণের প্রেক্ষিতে সেনা প্রধানের আসলে নির্বাচন নিয়ে কথা বলতে হচ্ছে? ধন্যবাদ। প্রথম প্রশ্নটা এটা একদম ইতিহাসসম্মত, উত্তরটাও ইতিহাসেই আছে যে যখন মবকে কেউ ব্যবহার করে তখন মব অনিয়ন্ত্রিত হয়ে ওঠে। আপনারা জানেন যে কোনো অভ্যুত্থান আইন মেনে হয় না, কিন্তু অভ্যুত্থানের পরেই প্রয়োজন হয় একটা আইনগত বিধিবিধান তৈরি করার। তা না হলে ললেসনেসটা সেটা প্রিভেইল করতে থাকে। কারণ আমরা তো জানি যে হোয়েন ইনজাস্টিস বিকামস ল, রেজিস্ট্যান্স বিকাম ডিউটি। এই কথা থেকে তো অভ্যুত্থানের নৈতিক ভিত্তিটা আসে। অন্যায়টাই যখন আইন হয়ে যায় তখন তো প্রতিরোধ করা ছাড়া মানুষের উপায় থাকে না। যদি অভ্যুত্থানটা না হতো, তিনটা নির্বাচনের পরে আওয়ামী লীগ তো চতুর্থ নির্বাচন এইভাবেই করতো। ফলে অভ্যুত্থান ছাড়া তো আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর আর কোনো বিকল্প ছিল না। কিন্তু অভ্যুত্থানের পরে যে সরকার এলো, সেও কি তাহলে অভ্যুত্থানের মধ্যে দিয়ে বিদায় নেবে? সরকার পরিবর্তনের তো তিনটা পথ থাকতে পারে। একটা হলো সুষ্ঠুভাবে সরকার পরিবর্তন হলে নির্বাচন লাগবে, অথবা সরকারের প্রতি মানুষ বিক্ষুব্ধ হয়ে অভ্যুত্থান করবে, অথবা একটা সেনা অভ্যুত্থান হবে। আমরা সেনা অভ্যুত্থানকে কি সমর্থন করব? আর একটা অভ্যুত্থান করা কি প্রয়োজন হবে, নাকি একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে? ফলে সেনাবাহিনীর প্রধানের কথা যেটা, সেই কথাটাও কিন্তু খেয়াল করতে হবে। শুরুতেই তিনি বলেছিলেন যে 18 মাস পরে নির্বাচন হবে, এরকম তিনি কিন্তু তার কথাতে আছেন। আমাদের যেটা দেখার বিষয়, এই অভ্যুত্থান পরবর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে যেভাবে মাইনাস করার চেষ্টা করেছিলেন, সে কারণেই তিনি কিন্তু সেনাবাহিনীকে অনেক বেশি প্রাসঙ্গিক করে তুলেছিলেন। এবং অতিমাত্রায় সেনাবাহিনীর নির্ভরশীলতা কিংবা অতিমাত্রায় কখনো কখনো প্রশাসন নির্ভরশীলতা, তাকেও কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। যে কারণে দেখুন যে এই যে আপনারা বললেন না নির্বাচনের প্রশ্নটা, যখন বৈষম্যের শিকার হয়েছি এই কথা বলে আমলারা তাদের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে নিল, তখন এটাও তো এরকম আসে, তাহলে আগের নির্বাচনে বৈষম্যের শিকার হয়েছি, ফলে আমাকেও নির্বাচিত বলে ডিক্লেয়ার করতে হবে। মানে এক যাত্রায় তো পৃথক ফল হয় না, কিন্তু এক যাত্রায় পৃথক ফল হতে দেখলাম নেতা এবং অভিনেতার ক্ষেত্রে। তো যদি অভিনয় করার কারণে একজনের গ্রেপ্তার হচ্ছেন, আর একজন আবার প্রশংসিত হচ্ছেন। আবার আমরা যদি দেখি নির্বাচনের ক্ষেত্রে চট্টগ্রামে তাকে মেয়র হিসেবে শপথ নেওয়ার কথা বলা হলো, কিন্তু ঢাকায় বলা হলো না। এই যে কখনো কখনো মানুষের মধ্যে কনফিউশন ক্রিয়েট করা হয়, এটা কি পরিকল্পিত? মানে এরকম কনফিউশন কি তৈরি করার ইচ্ছা থেকে করা হয়েছিল, নাকি অক্ষমতা থেকে করা হয়েছিল? যদি অক্ষমতা থেকে করা হয় তাকেও ফেস করতে হবে, আর ইচ্ছা থেকে যদি করা হয় তাহলে তার দায়িত্ব নিতে হবে। এবং আমরা মনে করি যে মব যেমন বুমেরাং হয়ে আসছে, আমরা দেখেছি হাইকোর্টের বিচারপতি সরানোর ক্ষেত্রে মব হয়েছে। এমনকি সর্বশেষ আমরা শিক্ষকরা দাবি জানালে সেখানে গরম পানি ছুঁড়ে মারা, আবার যদি পছন্দের কেউ দাবি জানায় সেখানে ঠান্ডা পানি দিয়ে তাকে ঠান্ডা করা। ফলে এগুলোও তো দেখেছে মানুষ। এখান থেকে কিন্তু পরিস্থিতিটা এরকম হয়েছে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয়টা হয়েছে, মাহফুজ আলমের নাম দিয়ে গরুকে জবাই করা হয়েছে। এর চেয়ে বড় বিকৃতি কি আর হতে পারে? ফলে এরা তো অভ্যুত্থানের অনেক বিতর্ক তাদের সঙ্গে আমাদের থাকতে পারে, কিন্তু অভ্যুত্থানের মধ্য দিয়ে এই মানে আমাদের যুবকরাই তো সামনে এসেছিল। আজকে কি বিরোধ হলেই তার সঙ্গে এরকম আচরণ করা যায়? তাহলে এগুলো কিন্তু খেয়াল করতে হবে যে অভ্যুত্থান যেমন একটা নৈতিক জাগরণ তৈরি করে দিয়েছিল, কিন্তু 8-9 মাসের যেভাবে রাষ্ট্রটা পরিচালনা করা হয়েছে, মানুষের সেই নৈতিক শক্তিটা কিন্তু আগের সেই উচ্চতম জায়গায় আর নাই।